জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রথমে একটুখানি টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটু জয়েন্টে বাম লাগিয়ে নেবেন, তার কারণ পয়েন্টে কথা বলবো, ঠিক আছে? ব্যথা হতে পারে, তাই জন্য জয়েন্টে বামটা লাগিয়ে নেবেন। ওকে, নমস্কার, রাত্রি গাঙ্গুলি। আর পরিচয় দিতে পারছি না আসলে। পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, এত তৃণমূল, ভালো খারাপ তৃণমূল, ভালো তৃণমূল, এই সমস্ত কিছুর মাঝখানে মানে মূলটাই খুঁজে পাচ্ছি না। সুতরাং আমি এইটুখানি জানি যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, পুরনো নতুন এসব কিছু জানি না। জানি একটাই তৃণমূল, এবং তৃণমূল ইজ ইকুয়াল টু মমতা বন্দ্যোপাধ্যায়, এটুখানি বলতে পারি। তো আজকে একজন কথা বলবো একজন খুব ভালো অভিনেত্রীকে নিয়ে, যেই অভিনেত্রীকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি একদমই চলতে পারে না, এবং আশেপাশে আরও যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, হলিউড টলিউড, তারা একদমই চলতে পারে না। সেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস বাইট দিয়েছেন, এবং তাতে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রচনা ব্যানার্জির প্রয়োজন ছিল না, রচনা ব্যানার্জিকে প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানেটা বুঝতে পেরেছেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রচনা ব্যানার্জিকে প্রয়োজন ছিল, এবং রচনা ব্যানার্জি যে জিতেছে সেটা তৃণমূলের সিম্বলের জন্যও জেতেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও জেতেনি। তিনি জিতেছেন হচ্ছে তিনি যে এত ভালো অভিনেত্রী সেই জন্য জিতেছেন। এবং আরও একটা কথা বলেছেন যে আরবানেতে থাকার জন্য যোগ্যতা দরকার। তা ব্যাপারটা হচ্ছে হাতে দুখানা আইফোন নিয়ে প্রেসের সামনে বাইট দেওয়া খুবই সহজ, এর আগেও আপনি দিয়েছেন। কিন্তু যখন আপনি সাংসদ পদে দাঁড়িয়েছিলেন এবং হুগলিতে ঘুরে বেড়াচ্ছিলেন, চৌরকি বাঘের মতো ঘুরছিলেন, এবং আপনাদের একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি যেটা কেউ জানেন না। রচনা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আমার সাথে সহমত হবেন। মানে সাংসদ ভোটের আগে এমন কি প্রয়োজন হয়ে পড়লো আপনার যে আপনি হুগলির ভেডাম রিসর্টের প্রাইভেট ভিলাতে গিয়ে মিটিং করলেন? কিন্তু এটা প্রমাণ কোনো প্রেসের কাছে নেই, কারোর কাছে নেই, কিন্তু কথাটা আমি জানি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন চরকি পাকের মতো ওই জায়গায় ঘুরে বেড়ালেন, এবং যেই মানুষের পয়সায় আপনি প্রেস বাইট দিলেন যে এরকম ভালো টক দই আমি জীবনে খাইনি, এরপর থেকে আমি টক দইয়ের প্রেমে পড়ে যাব, আমি এখান থেকেই টক দই নিয়ে যাব। তা যেই মানুষের পয়সায় টক দইটা খেলেন এবং যেই মানুষের ভোটটা নিয়ে সাংসদ পদটা পেলেন, সেই মানুষগুলোকে লাথি মেরে, সেই মানুষগুলোকে অপমান করে, সেই মানুষগুলোর ভোটটা নিয়ে কীভাবে আপনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে অন্য দলে যোগদান দিলেন? আরে আপনার যদি অকাত থাকে তাহলে আপনি সোজাসুজি তৃণমূল কংগ্রেসের যে সাংসদ পদটা ছিল আপনার, সেই সাংসদ পদ থেকে রিজাইন করতে পারতেন, রেজিগনেশন লেটারটা দিয়ে তারপর আপনি অন্য দলে যেতে পারতেন। বাট সেই অকাত আপনার নেই ম্যাডাম, দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট, এবং সেটা আপনাকে স্বীকার করতে হবে কি সেই অকাত আপনার নেই। নেই বলেই আপনাকে তৃণমূলের সিম্বল নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা মাথার উপর নিয়ে, এবং হোয়াইট মানি, অ্যাজ আ হোয়াইট মানি মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে 75 লাখ টাকা একজন এমপির কোটা, মানে একজন এমপিকে দেওয়া হয়, আপনাকেও দেওয়া হয়েছিল আপনার প্রচারের জন্য। তো এই সমস্ত কিছু নিয়ে আপনি ভোটে জিতলেন, সাংসদ পদে জিতলেন, মানুষ আপনাকে জেতালো। তারপরেও আপনি 2 বছর ক্ষমতায় থাকলেন, কিন্তু যখন আপনি দেখলেন যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই রাজ্যে, তখন আপনার আরবানার ফ্ল্যাট বাঁচানোর জন্য, নাকি আপনার হাতে দুখানা আইফোন বাঁচানোর জন্য, নাকি অন্য কিছু বাঁচানোর জন্য আপনাকে ঠিক অন্য দলে গিয়ে যোগদান করতে হলো, সেটা একটু জানাবেন, একটু জানাবেন ম্যাডাম প্লিজ। না, আমি মানছি আপনি খুবই ভালো অভিনেত্রী, আমাদের ছোটবেলার সময় আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অনেক সিনেমা করেছেন, অনেকের সাথেই অনেক সিনেমা করেছেন, ভালো অভিনয়ের জন্য আপনি এখন ঠিক কাজটা পান না, একটু জানাবেন প্লিজ। এবং যে শোটা আপনি করছিলেন দিদি নাম্বার 1, সেটাও তো একটা ভাওতাবাজির শো, মানে আপনার স্ক্রিপ্টটাও থাকতো ভাওতাবাজি, মানে আপনি যে সত্তাটা ওখানে নিয়ে থাকতেন সেটাও একটা ভাওতাবাজি, এবং যারা যেত, বিশেষ করে শাশুড়ি আর বৌমার যে জুটিগুলো যেত, সেগুলো তো ভাওতাবাজিতে ভর্তি। মানে ওখানে এমন দেখানো হতো যে শাশুড়ি বৌমাকে ছাড়া চলতে পারে না, আর বৌমা শাশুড়িকে ছাড়া চলতে পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে মানে বাড়ির শ্বশুর আর বরের কোনো ভূমিকাই নেই, শুধু শাশুড়ি বৌমা থাকলেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই ওখানে কাটটা বলতো ডিরেক্টর, আর তখন এই শাশুড়ি বৌমার মধ্যে চুলোচুলিটা লাগতো। হ্যাঁ, 90% শাশুড়ি বৌমা এরকমই, প্রমাণ আছে আমার কাছে, ঠিক আছে? সো যে শোটা করছেন সেটাও ভাওতাবাজি, মানে যে শোয়ের মধ্যে যে সত্তাটা আপনি ধরে রেখেছিলেন সেটাও ভাওতাবাজি সত্তা। কারণ এরকম বিভিন্ন এপিসোডে দেখা গেছে যে বিভিন্ন সময় আপনার মুড বিভিন্ন রকমের। সুতরাং আপনি কত ভালো অভিনেত্রী সেটা বোঝাই যাচ্ছে। যদি অকাত থাকে ম্যাডাম, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে আমি ওপেন চ্যালেঞ্জ ছুটছি, যদি অকাত থাকে তাহলে একটা কাউন্সিলর ভোটে আপনি তৃণমূলের সিম্বল ছাড়া দাঁড়িয়ে দেখুন, দাঁড়িয়ে দেখান এবং জিতে দেখান। তাহলে বাংলার মানুষ মেনে নেবে যে হ্যাঁ, বাংলার মানুষ আপনার এত ভালো অভিনেত্রী, আপনাকে রোজ দেখার জন্য আপনার এলাকায় আপনাকে ভোট দিয়েছিল, আপনি এত ভালো অভিনেত্রী,
আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য, আপনাকে দেখার জন্য বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছিল। একটা কাউন্সিলর পদে জিতে দেখান, প্রথমত দাঁড়িয়ে দেখান, দ্বিতীয়ত জিতে দেখান। মানে কিসের কি খান, কি খেয়ে কথা বলেন, মানে ঠিক কি খেয়ে এই ধরনের ভুলভাল কথাবার্তা মানুষ বলতে পারে একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে। যদি আপনার কাছে পৌঁছয় বা আপনার অনুগামীদের কাছে পৌঁছয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের সিম্বলটা নিয়ে, মমতা ব্যানার্জির হাতটা মাথার উপর নিয়ে যেই সাংসদ পদটা জিতেছেন সেই সাংসদ পদ থেকে রেজিগনেশন দেবেন, তারপরে অন্য দলে যাবেন এবং অন্য দলে গিয়ে একটা কাউন্সিলর ভোটের প্রার্থী হবেন এবং সেই কাউন্সিলর ভোটটা জিতে দেখাবেন, দেন কথা বলবেন, তার আগে কথা বলবেন না। কি মানে কত রকমের কথা জানতাম না যে মমতা মানে তৃণমূল কংগ্রেস দলটা এত চোর, ওরে বাবারে কষ্ট হয়, আপনাদের জন্য সত্যি কষ্ট হয়। আপনারা জানতেনই না, আপনারা এখনো জানেন না যে তৃণমূল কংগ্রেস চোর। আরে চোরের দলে থাকবো না, অন্য দলে যাবো, তো ঠিক আছে, তাহলে সাংসদ পদটা ডিজাইন করে তারপর যান না। সেই অকাতটা তো কেন হচ্ছে না? আগে সেই অকাতটা দেখান, তারপর কথা বলুন। ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে। ধন্যবাদ।